নমস্কার বন্ধুরা, সবাই স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12-এর যে হিস্ট্রি বইটা রয়েছে বা ইতিহাস যে বইটা রয়েছে, বইটার একটা সাজেশন আমি তোমাদের এখানে নিয়ে এসেছি। তোমরা ভিডিওটা খুব ভালোভাবে দেখো এবং প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। তোমাদের অনেক 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 লাভ হতে চলেছে এটা থেকে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধু বান্ধবের সাথে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দাও আর একটা লাইকও করে নিও, ঠিক আছে? চলো, দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি। মনে রাখবে, ভিডিও পুরো না দেখলে তুমি কিছু বুঝবে না। তুমি যদি আমি মাঝখানে অনেক কিছু কথা বলবো যেগুলি তোমাদের খুবই 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 দরকার। দেখো, প্রথম যে অধ্যায় এটা যে রয়েছে, প্রথম ঈদ প্রতিবস্তুর সময়, এই অধ্যায় থেকে তোমাদের অনেকগুলি পড়তে হবে। তোমাদের এই অধ্যায়তে একটা 5-এর মান আসবে। তো 5-এর মান দেখো তোমাদের কোনটা কোনটা শিখতে হবে। একটা হচ্ছে হরপ্পা সভ্যতার পতনের কারণ, ঠিক আছে না, বা হরপ্পা সভ্যতা কেন ধ্বংস হয়ে গিয়েছিল এটার। নেক্সট হচ্ছে মহেঞ্জোদারোর সর্ববৃহৎ স্নানাগারটি বিষয়ে বর্ণনা করো, বা মহেঞ্জোদারোর উদ্ধার হওয়া বৃহৎ স্নানাগারের মূল বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট মহেঞ্জোদারোর নগর পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বা মহেঞ্জোদারোর স্বতন্ত্র সূচক বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো, ঠিক আছে? তারপর দেখো, সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন। তারপর সিন্ধু সভ্যতার সামাজিক জীবন সম্বন্ধে আলোচনা করো, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, হরপ্পা সভ্যতাকে কেন নগর কেন্দ্রিক সভ্যতা বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, হরপ্পা সভ্যতাকে কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন। হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য আলোচনা করো, ঠিক আছে? নেক্সট, হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার আদিবাসীদের অর্থনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলি, হ্যাঁ। হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে? হরপ্পা সভ্যতার গুরুত্বপূর্ণ জল নিকাশি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। তোমরা বলবে এই অধ্যায় থেকে এতগুলি কোয়েশ্চেন কেন? মনে রাখবে, এই অধ্যায়গুলি থেকে তোমরা যে কোয়েশ্চেন ব্যাংকে রয়েছে, যে কোয়েশ্চেনগুলি যেটা রয়েছে এই অধ্যায় থেকে তোমরা এটা অবশ্যই শিখবে। সাথে এখান থেকে তোমরা যে কোয়েশ্চেন ব্যাংকে যে কোয়েশ্চেনটা রয়েছে এই কোয়েশ্চেনটা বাদে তোমরা এখান থেকে যে কোয়েশ্চেনগুলো সবগুলি তোমরা শিখে যাবে, ঠিক আছে? তোমাদেরই মানে এখান থেকে আসবে, ঠিক আছে? মনে রাখবে, কোয়েশ্চেন ব্যাংক আর সাথে যদি তুমি সাজেশন কমপ্লিট করতে পারো, হিস্ট্রিতে তোমাকে মানে 95%-এর উপরে পাইতে তোমাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? নেক্সট, রাজা কৃষক ও শহর, এই অধ্যায়ে তোমাদের একটা 4-এর মান থাকছে, 2-এর মান আর 4-এর মান। তো 2-এর মানগুলি দেখো তোমরা কী কী পড়বে। তো 2-এর মান, হীনযান মহাযানপতিদের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য কী। কনিষ্কের সমসাময়িক দুজন পণ্ডিতের নাম বা গান্ধার শিল্প কাকে বলে। ষোড়শ মহাজনপদগুলির নাম কি। চন্দ্রগুপ্ত কাকে যুদ্ধে পরাজিত করে এবং সেলুকাস কাকে চন্দ্রগুপ্ত রাজসভায় দূত হিসেবে পাঠিয়েছিল। মৌর্য সমাজের পতনের দুটি কারণ কি। কলিঙ্গ যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব বা অশোকের জীবনে কলিঙ্গ যুদ্ধের প্রভাব আলোচনা করো। ম্যাগাসিনিস কে ছিলেন, তার লেখা ইন্ডিকা সম্পর্কে লিখো। অর্থশাস্ত্র গ্রন্থটি কার লেখা, গ্রন্থটি সম্পর্কে লেখো। গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ কি। সম্রাট অশোকের ধর্মবিজয় নীতি বলতে কি বুঝো। কাকে কেন ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলা হয়, ঠিক আছে? তারপর দেখো, মৌর্য সাম্রাজ্যের রাজনৈতিক কেন্দ্রগুলি কী ছিল। মহাজনপদ বলতে কি বুঝো। শ্রেষ্ঠত্বের প্রতিনিধিতায় কোন মহাজনপদ বিজয়ী হয়েছিল, ঠিক আছে? এদের 4 মান দেখো, সম্রাট অশোককে কেন মহামতি অশোক বলা হয়। কৌটিল্যের অর্থশাস্ত্র সম্পর্কে সংক্ষিপ্ত টিকা দাও। গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট, মহাজনপদের 4টি বৈশিষ্ট্য আলোচনা করার সাথে মহাজনপদগুলির নাম লিখো। 16টা মহাজনপদ রয়েছে। সবচেয়ে বিখ্যাত বা সবচেয়ে শক্তিশালী ছিল মগধ, মনে রাখবে। মগধের রাজা ছিল বিম্বিসার, তোমরা এটা মনে রাখবে, হ্যাঁ। এটা মনে রাখবে যে মহাজনপদের বৈশিষ্ট্য আলোচনা করো, যে এটা তোমাদের আসতে পারে। ভারতের ইতিহাস গবেষণায় জেমস প্রিন্সের অবদান আলোচনা করো। ষোড়শ মহাজনপদগুলির নাম লিখো, ঠিক আছে? মৌর্য পরবর্তী যে জাতিগুলি রাজত্ব করেছিল তাদের বর্ণনা দাও। তারপর দেখো, সম্রাট অশোককে কেন ভারতের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় আলোচনা করো, ঠিক আছে? তারপর এপিগ্রাফিস্টরা বা লিপিকাররা যে সমস্যার সম্মুখীন হয় সেগুলো সম্পর্কে তালিকা তৈরি করো। মৌর্য সমাজের পতনের কারণ, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুবই খুবই ইম্পর্টেন্ট। মৌর্য সমাজের প্রধান বৈশিষ্ট্য, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? তৃতীয় অধ্যায় থেকে তোমাদের 3-এর মান আসছে একটা। 3-এর মানটা দেখো তোমরা। 3-এর মান, পিতৃপ্রধান বা মাতৃপ্রধান পরিবারের বৈশিষ্ট্য আলোচনা করো। বিবাহ কত প্রকারের, কী কী বিবাহের নিয়মের বিষয় লেখো। অন্তর্বিবাহ বহির্বিবাহ বিষয় পদ্ধতি বিষয় লিখো। গোত্রের 2টি বিশেষ নিয়ম উল্লেখ করো। বহুপতি ও বহুপত্নী বিবাহ কাকে বলে। শকগণ কারা ছিল, সর্বশ্রেষ্ঠ শক শাসক কে ছিলেন, ঠিক আছে? বর্ণপ্রথা কী ছিল, 4টি বর্ণের লোকেদের আদর্শ জীবিকা কী ছিল। কুল বা জাতির সংজ্ঞা দাও। জাতি বা বর্ণের মধ্যে পার্থক্য আলোচনা করো। মহাভারতকে কেন একটি গতিময় প্রাণবন্ত গ্রন্থ বলা হয়। গৌতমীপুত্র সাতকর্ণী কে ছিলেন, তার প্রধান কৃতিত্ব সমূহ বর্ণনা করো। জাতিভেদ প্রথার কুফলসমূহ আলোচনা করো। গোত্র কী ছিল, গোত্র ব্যবস্থার উল্লেখযোগ্য নিয়ম দুটি কী কী, গোত্র আবির্ভাব কীভাবে হয়েছিল তা লেখো, ঠিক আছে? চণ্ডাল কারা ছিল, সমাজে তাদের স্থান কী ছিল, ঠিক আছে? মনুস্মৃতিতে চণ্ডালদের কী দায়িত্ব অর্পণ করা হয়েছিল। পরিবার বলতে কী বুঝো, পুরুষ শুভ কী, এতে কী উল্লেখ আছে, ঠিক আছে? তারপর দেখো, 4 নম্বর অধ্যায়টা তোমাদের 4-এর মান আসবে একটা, ঠিক আছে?
তারপর দেখো 4 মান খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে নতুন ধর্মীয় মতবাদ আবির্ভাবের কারণ সমূহ দেখাও। মহাযান বুদ্ধ ধর্মের অগ্রগতি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা দাও। ভারতের বুদ্ধ ধর্মের অবনতির কারণ কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হিন্দু জৈন বৌদ্ধ ধর্মের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। হীনযান মহাযান বলতে কি হচ্ছে, তাদের মধ্যে পার্থক্য, বেতলা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ঠিক আছে। বুদ্ধ ধর্মের মূল শিক্ষা সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে। নেক্সট, জৈন ধর্মের মূল শিক্ষা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, বৌদ্ধ ধর্মের জনপ্রিয়তার কারণগুলি আলোচনা করো, এটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে। প্রাচীন ভারতের মন্দিরের স্থাপত্যবিদ্যার বিকাশের অগ্রগতির সংক্ষিপ্ত আভাস দাও। ঠিক আছে। এগুলি খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে। এটা দেখো, নারী পুরুষগণ কী কারণবশত সঙ্গে যোগদান করেছিল তা বলে তুমি মনে করো। ঠিক আছে। এটা তো ইম্পর্টেন্ট না। ঠিক আছে। 5 নম্বর অধ্যায়তে দেখো 4 মান আসবে একটা। ঠিক আছে। তো 4 মানটা দেখো তোমরা। আল বিরুনি কোথায় বাস করতেন? তিনি কীভাবে গজনি পৌঁছেছিলেন? আল বিরুনি রচনা 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। ইবন বতুতা ভ্রমণ অনুরাগী ছিলেন কেন? তার 2টি কারণ লিখো। 14শ শতকে পর্যটন ঝুঁকি ছিল কেন? তার 2টি কারণ লিখো। ঠিক আছে। আর অনেকগুলি কোয়েশ্চেন রয়েছে এখানে, তোমরা দেখতে পারো। 4 মান দেখো, আল বিরুনি কে ছিলেন? তার ভারত ভ্রমণের সংক্ষিপ্ত বিবরণ দাও। বা আল বিরুনি কিতাবুল হিন্দ গ্রন্থে ভারত সংক্রান্ত বিবরণ ব্যাখ্যা করেন। ঠিক আছে না? কিতাবুল হিন্দ সম্পর্কে একটা টিকা দাও। তিনটার আনসার একটি হবে। হ্যাঁ। ইবন বতুতা কে ছিলেন? তার ভারত ভ্রমণের বৃত্তান্ত দাও। ঠিক আছে। বার্নিয়ার কে ছিলেন? তার ভারত ভ্রমণের বৃত্তান্ত দাও। ঠিক আছে। ইবন বতুতার প্রদত্ত দাসপ্রথার প্রমাণ বিশ্লেষণ করো। সতী প্রথার কি কি উপাদান বার্নিয়ারের দৃষ্টি আকর্ষণ করেছিল? ঠিক আছে। 6 নম্বর অধ্যায় থেকে 3-এর মান আছে তোমাদের এই অধ্যায় থেকে। ঠিক আছে। 3-এর মান দেখো কোন অধ্যায়টা থাকবে তোমাদের। 3-এর মান, ভক্তি বলতে কি বুঝো? সুফিবাদ কাকে বলে? ঠিক আছে। সুফিবাদ কাকে বলে? ভক্তিবাদ বলতে কি বুঝো? সবগুলো তোমার শিখতে 2-এর মান আসবে একটা। ঠিক আছে। তো 2-এর মান দেখো তোমরা। দিব্য প্রবন্ধম বলতে কি বোঝো? আলুয়াররা কারা ছিলেন? তাদের ধর্মের মত প্রকাশ করো। ঠিক আছে। সিলসিলা কি? আনোয়ার নাইনার কাকে বলে? ঠিক আছে। খাজা মঈনুদ্দিনের দরগা জনপ্রিয় হওয়ার 2টি কারণ কি? 3-এর মান দেখো, ভারতবর্ষে ভক্তি আন্দোলনে গড়ে ওঠার কারণ কি? ভক্তিবাদের প্রভাব সম্পর্কে টিকা লেখো। ভক্তিবাদের অবদান উল্লেখ করো। কবির মূল শিক্ষা সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সুফিবাদ কাকে বলে? সুফিবাদের মূল আদর্শগুলি কী কী? ভক্তি আন্দোলনে চৈতন্যদেবের অবদান সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে। চিশতি সুরাবর্দী সিলসিলার মধ্যে পার্থক্য লিখো। সুফি ভক্তি পরম্পরার মধ্যে সাদৃশ্য আলোচনা করো। ঠিক আছে। মীরাবাই কে ছিলেন? তার সম্পর্কে টিকা দাও। 7ম অধ্যায় থেকে তোমরা দেখো, এই অধ্যায় থেকে তোমাদের একটা 2-এর মান আর একটা 4-এর মান আসছে। তো 2-এর মানগুলি তোমরা এখানে রয়েছে, তোমরা দেখে নিও এগুলি। হ্যাঁ। 4-এর মানগুলি দেখো, বিজয়নগর সাম্রাজ্যের উত্থান ও পতনের কারণ। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। বিজয়নগর শাসক সম্বন্ধে কৃষ্ণদেব রায়ের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে। কৃষ্ণদেব রায়ের কৃতিত্ব মূল্যায়ন করো। তারপর দেখো, বিজয়নগর রাজ্যের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। তারপর দেখো, বিজয়নগরের আর্থিক অবস্থা কেমন ছিল? ঠিক আছে। বিজয়নগরের সাপস্ত কার্য সম্পর্কে আলোচনা করো। তালিকোটা যুদ্ধ সম্পর্কে টিকা লিখো। 8ম অধ্যায় কৃষক জমিদারি অধ্যায় থেকে তোমাদের 2-এর মান থাকছে একটা। হ্যাঁ। তো 2-এর মানগুলি তোমরা দেখো এই অধ্যায় থেকে। আইনি আকবরী গ্রন্থের লেখককে তৎকালীন কৃষি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে। মোগল যুগে ক্রমবর্ধমান কৃষি পদ্ধতির উৎপাদনের 4টি উপাদান উল্লেখ করো। ঋতুভিত্তিক 2টি শস্যের নাম উল্লেখ করো। ঠিক আছে। তারপর দেখো, ভারতের গ্রামসমূহ ক্ষুদ্র গণতন্ত্র ব্যাখ্যা করো। ঠিক আছে। তারপর দেখো, তোমাদের এরপরের অধ্যায়, এটা থেকে তোমাদের থাকছে 3-এর মান একটা। তো লক্ষ্য করো 3-এর মান দেখো, উপনিবেশ বলতে কি বোঝো? চিরস্থায়ী বন্দোবস্ত কি? ঠিক আছে। চিরস্থায়ী বন্দোবস্ত সুফল কি? চিরস্থায়ী বন্দোবস্ত কুফল কি? খুবই ইম্পর্টেন্ট। রায়তারি বন্দোবস্ত সম্পর্কে টিকা লেখো। মহলওয়ারি বন্দোবস্ত সম্পর্কে টিকা লেখো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির জমিদার নিয়ন্ত্রণ করতে তাদের ক্ষমতা সীমিত করতে কী কী ব্যবস্থা গ্রহণ করেছিলেন? ঠিক আছে। দাক্ষিণাত্যের বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে। তারপর ওদের দেখো, ব্রিটিশ রাজস্ব ও বিদ্রোহীরা, এদের 4 মান থাকছে একটা। ঠিক আছে। 4 মানটা দেখো তোমরা। অধীনতামূলক মিত্রনীতি কে কেন প্রবর্তন করেছে? অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা দাও। শর্তগুলি নীতি কি? ঠিক আছে। তোমার আলোচনা করতে হবে। সিপাহী বিদ্রোহ বা 1957 সালের বিদ্রোহকে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় কেন? সিপাহী বিদ্রোহ বা 1957 সালের বিদ্রোহকে ফলাফল কী ছিল? ঠিক আছে। আলোচনা করবো তোমরা। সিপাহী বিদ্রোহের জন্য লর্ড ডালহৌসি কতটুকু দায়ী ছিলেন? ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলি। ঠিক আছে। মনে রাখবে। 13 নম্বর অধ্যায় মানে মহাত্মা গান্ধী জাতীয়তাবাদী অধ্যায় থেকে তোমরা এই অধ্যায়ে তোমাদের থাকছে 2-এর মান একটা আর 5-এর মান একটা। ঠিক আছে। তো দেখো, 2-এর মানগুলি তোমরা রয়েছে এখানে। ঠিক আছে। 5-এর মানগুলি দেখো, মন্টেগো ট্রান্সফার সংস্থা আইন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা দাও। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। রাওলাট আইন সম্পর্কে টিকা। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্পর্কে টিকা। খুবই ইম্পর্টেন্ট। অসহযোগ আন্দোলন খুবই ইম্পর্টেন্ট। প্রথম 4টা খুব হচ্ছে, 5টা ইম্পর্টেন্ট। ঠিক আছে। 1935 সালে ভারত শাসন আইন, দেখেন সবগুলি ইম্পর্টেন্ট, কোনোটা বাদ দেবো। ঠিক আছে। ক্রিস মিশন সম্পর্কে একটা সংক্ষিপ্ত টিকা দাও। ঠিক আছে। ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে টিকা দাও। ঠিক আছে। এরপরের সংবিধান প্রণয়ন অধ্যায় থেকে দেখো তোমাদের কী কী থাকছে এখান থেকে। 4-এর মান একটা থাকছে। ঠিক আছে। এর 4-এর মান দেখো তোমাদের। ভারতের সংবিধান কখন কীভাবে প্রণয়ন করা হয় আলোচনা করো। ঠিক আছে। তারপর দেখো, প্রস্তাবনার আবশ্যকতা কী?
তারপর দেখো আমরা ভারতীয় জনগণ ব্যাখ্যা করা ইম্পর্টেন্ট না অত বেশি। ভারতীয় সংবিধানে যে কোনো 4টি বৈশিষ্ট্য আলোচনা করো। তো এইভাবেই তোমাদের হিস্ট্রি সাজেশন শেষ হলো। তোমাদের জন্য আমি আরেকটা ভিডিও আনবো যেটার মধ্যে আরও কয়েকটা কোয়েশ্চেন থাকবে। তো তোমরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও এবং লাইক দিয়ে দিও এবং সাবস্ক্রাইবও করে দিও চ্যানেলটাকে। ওকে।